আসসালামু আলাইকুম ছেলেমেয়েরা, আশা করি সবাই ভালো আছে। আমরা দেখি আজকে নতুন কিছু দেখবো আর কি, রাসায়নিক বন্ধন থেকে, সেটা হচ্ছে আয়নিক বন্ধন। আমরা দেখতে পাচ্ছি এখানে কি সল্ট, সোডিয়াম ক্লোরাইড। সবচেয়ে মজার বিষয় হলো যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যে হাজার হাজার বলরেখা তৈরি হয়, লাইন অফ ফোর্সেস, এরকম কিছু একটা, এগুলো আমরা কিন্তু খেয়ে ফেলছি প্রতিদিন। আমরা কি চিন্তা করে দেখেছি যে আসলে ঘটনাটা কি হচ্ছে? চলুন আমরা একটু ব্যাখ্যা করি। আয়নিক বন্ধন আমরা জানি যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে, সবাই আমরা এটা জানি খুব ভালো করে, এবং সেটা ধাতু এবং অধাতুর মধ্যেই এই বন্ধনটা তৈরি হয়। ইলেকট্রন ধাতু ছেড়ে দেয় এবং অধাতু গ্রহণ করে। আমরা কিন্তু এতটুকু জানি, বাট আমাদেরকে জানতে হবে ইন ডিটেলস যে আসলে বন্ধনটা কিভাবে তৈরি হচ্ছে, আয়নিক বন্ধন, এবং আয়নিক বন্ধন তৈরি হওয়ার ফলে কিন্তু আয়নিক যৌগটা তৈরি হচ্ছে। আমরা একটুখানি দেখি ভালো করে। এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, আমরা ম্যাগনেটের ক্ষেত্রে জানি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু, নর্থ পোল যেটাকে আমরা পজিটিভ এন্ড ধরি এবং সাউথ পোলকে আমরা ধরি নেগেটিভ এন্ড। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কিন্তু পজিটিভ এবং নেগেটিভ আছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে এই ধনাত্মক প্রান্ত থেকে, দ্যাট ইজ সোডিয়াম আয়নের দিক থেকে, এরকম ভাবে লাইন অফ ফোর্সেস অর বলরেখা তৈরি হচ্ছে হাজার হাজার। মজার বিষয় কি যে তৈরি হওয়ার ফলে সোডিয়াম আয়নের সাথে ক্লোরাইড আয়নের একটা গভীর ভালোবাসা তৈরি হচ্ছে। বাট কিভাবে এবং তার নাম কি? তার নাম দিয়েছি আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল। কোয়েশ্চেন, কেন তাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলতেছি? এর মানে হলো সোডিয়াম আয়ন এই চার্জ কিন্তু মুভ করে না, স্থির তড়িৎ চার্জ মুভ করে না, তারা নিজ জায়গায় থাকে। বাট এই ধনাত্মক মেরু থেকে হাজার হাজার বলরেখা তৈরি হওয়ার মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে থাকে, এবং এটার নাম দেওয়া হয়েছে স্থির তড়িৎ আকর্ষণ বল। তাহলে আমরা বলতে পারি যে ক্যাটায়ন, যেটা ধনাত্মক চার্জকে আমরা ক্যাটায়ন বলি, অ্যানায়ন আমরা বলি এটাকে ঋণাত্মক চার্জকে। শূন্যভাবে বলা যেতে পারে যে ক্যাটায়ন অ্যানায়নের মাঝে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে যে বন্ধন তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলে। এটা অনেক স্মার্ট একটা ডেফিনেশন। আরো মজার বিষয় কি, আমরা এই যে লবণের কথা বলছিলাম একটু আগে, এখানে একটা গ্লাসের মধ্যে দিয়ে পানি অ্যাড করলে কিন্তু সেটা গলে যায়। কিভাবে গলে গেল? বিষয়টা খুবই সিম্পল। কারণ এটা যদি আমরা চিন্তা করি একটা গ্লাসের কথা, এই লবণ আছে সোডিয়াম ক্লোরাইড, পানি যদি এখানে অ্যাড করা হয়, তাহলে মাঝখানের যে আমার বলরেখাগুলো তৈরি হয়েছিল, যেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বল বলতেছি, এটা ভেঙে যায়। দেখছে, সরি, পানি অ্যাড করার ফলে আমার এই বলরেখাগুলো যখন ভেঙে যায়, তখন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন আলাদা হয়ে যাচ্ছে। তখন আমরা তাকে খালি চোখে দেখতে পাই না এবং বলি যে লবণটা পানিতে দ্রবীভূত হয়ে গেছে। চলুন আমরা অন্য জায়গা থেকে দেখে আসি, আরো দুই ভাবে এটাকে এক্সপ্লেন করবো। আমরা সামনে যাচ্ছি। একটা ছবি দেখা যাচ্ছে, লাল সাদা কিছু কালার আছে এখানে। আমরা এখানে প্লাস মাইনাস যা দেখতে পাচ্ছি, প্লাসটা হচ্ছে সোডিয়াম আয়ন, মাইনাসটা হচ্ছে ক্লোরাইড আয়ন। এটা হচ্ছে ক্রিস্টাল, একখানে আছে, কঠিন অবস্থায় আছে। আমি এখানে পানি ঢালবো। কোয়েশ্চেন, পানি ঢালার ফলে আমার এই লবণটা কেন দ্রবীভূত হয়ে গেল, যাকে আমরা বলবো আয়নিক যৌগের দ্রাব্যতা। আমরা একটু ঘুরে আসি। এই হচ্ছে পানির অণু, হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন, যেটা দুই ধরনের প্রান্ত আছে, ধনাত্মক এবং ঋণাত্মক, যাকে আমরা বলি ডাইপোল। ডাইপোল মানে হচ্ছে দুইটা মেরু। এই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যখন পানিটাকে আমরা অ্যাড করব, তখন এই পানির ধনাত্মক প্রান্তটা এই লবণের ঋণাত্মক প্রান্তকে টানার চেষ্টা করবে, বাট তার ভিতরে কিন্তু আকর্ষণ বল আছে, একটু আগে বলেছিলাম, যার নাম ছিল স্থির তড়িৎ আকর্ষণ বল। কোয়েশ্চেন হলো, এই ডাইপোল পানির অণু যখন তাকে টানার চেষ্টা করবে, সে তো যেতে চাইবে না, যে আমি তো যাব না। তাহলে কি করতে হবে? নিশ্চয় এই পানির অণুগুলোকে ঝাঁকে ঝাঁকে গিয়ে তাকে টেনে ভেঙে ফেলতে হবে এই এই লবণের এই ক্রিস্টালকে, তাহলে সে পানির মধ্যে চলে যাবে। এ কারণে একটা পানির অণু প্রথমে চেষ্টা করে যে বাবা তুমি আসো এদিকে, হয় না। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এভাবে দেখা গেছে এক একটা সোডিয়াম আয়নকে বা এক একটা এই ক্যাটায়ন অ্যানায়নকে নিয়ে যাওয়ার জন্য পানিতে 6টা পানির অণু টান দিয়ে, দ্যাট মিন্স তার স্থির তড়িৎ আকর্ষণ বলকে ভেঙে টেনে দ্রবণে নিয়ে আসে।
তার মানে আমরা এখানে দুটো আকর্ষণ বল পাচ্ছি। নাম্বার ওয়ান, ক্যাটায়ন অ্যানায়ন সোডিয়াম আয়ন ক্লোরাইডের মাঝে ছিল স্থিতরিত আকর্ষণ বল, আর পানি হচ্ছে ডাইপোল, সে কি করে এখানে আকর্ষণ করে হয় ক্যাটায়নকে না হয় অ্যানায়নকে, দ্যাট ইজ আমরা বলতে পারি ডাইপোল আয়নের সাথে আকর্ষণ বল। কোয়েশ্চেন হলো কোন আকর্ষণ বলের মান বেশি হলে এই লবণটা সোডিয়াম ক্লোরাইড ভেঙে পানিতে দ্রবীভূত হবে। নিশ্চয় আমার এই ডাইপোল মানে পানির যে আকর্ষণ করার ব্যাপারটা আয়নকে যে টানতেছে, ওই ডাইপোল আয়ন আকর্ষণ বলের মান নিশ্চয় কার চাইতে বেশি হতে হবে, এর ভিতরে যেটা ছিল স্থির তড়িৎ আকর্ষণ বলের মান এর চাইতে যদি বেশি হয়, তবে একমাত্র এই সোডিয়াম ক্লোরাইডটা পানিতে দ্রবীভূত হবে। কোয়েশ্চেন হলো ক্যালসিয়াম কার্বনেট তো পানিতে দ্রবীভূত হয় না, তাহলে নিশ্চয় ক্যালসিয়ামের আয়ন এবং কার্বনেটের আয়ন ওদের মাঝে যে স্থির তড়িৎ আকর্ষণ বল অনেক বেশি, যেটা পানির অণুগুলো এসে তাকে টেনে দ্রবীভূত করতে পারে না। এটা হচ্ছে ডেফিনেটলি একটা ইন্টারেস্টিং বিষয়, এবং আয়নিক যৌগের এটা হচ্ছে আমার দ্রাব্যতা অর সলিবিলিটি আমরা বলে থাকি। ব্যাখ্যা করার অনেকগুলো ওয়ে আছে, আমরা বলি আরেকটা ওয়েতে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি, যেটা একটুখানি ডিফিকাল্ট, বাট আমাদেরকে বুঝতে হবে একটু এক্সট্রা কথা, এনথালপি নিয়ে কথা বুঝতে হবে। কিন্তু এনথালপির ব্যাপারটা আমরা একটু বুঝে আসি। এনথালপি কিছুই না, এটা হচ্ছে ধারণকৃত তাপ বা ইংলিশে বলে হিট কন্টেন্ট, এবং তার ফার্স্ট লেটার এইচ দিয়ে এনথালপিকে প্রকাশ করা হয়। সিস্টেম বলতে কি, যেমন আমার এই রুমটা হচ্ছে বাইরের থেকে আলাদা, অতএব এই রুমটাই হচ্ছে আমার একটা সিস্টেম। তাহলে এই রুমের মধ্যে যে তাপটা আছে, ধারণকৃত তাপটাকে আমরা বলতে পারি এনথালপি। এনথালপি মানে হচ্ছে তাপ শক্তি, ধারণকৃত তাপ, অন্য কিছুই না। আচ্ছা, আমরা এটার মাধ্যমে কিন্তু বুঝতে পারবো যে আসলে আয়নিক যৌগ ওটা কখন পানিতে দ্রবীভূত হচ্ছে। একটু বলতে গেলে আপডেটেড লেখাপড়া আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন আমরা সবাই জানি পানির কথা, হাইড্রোজেন অক্সিজেন মিলে যে পানি হয় এটা সবাই আমরা জানি, খুবই ভালো কথা, বাট এটার ভিতরের গল্পগুলো কিন্তু আমরা জানি না। যেমন এক্ষেত্রে যদি আমি বলি যে পানির অণু আছে, গঠন হয়েছে, এখন কোয়েশ্চেন হলো যে নিশ্চয়ই পানির অণুর ভিতরে একটা তাপ শক্তি আছে, কারণ আমি আগেই বলেছিলাম আগের লেকচারে যে পৃথিবীতে কোনো কিছু থাকা মানেই, কোনো বস্তু মানে তার ভিতরে তাপ শক্তি ডেফিনেটলি আছে। আমরা অনেক সময় বলি এটা কি পটেনশিয়াল এনার্জি ইত্যাদি ইত্যাদি, ধারণকৃত তাপ। তো এক্ষেত্রে যদি এই পুরো রিয়াকশনের কথা যদি আমরা চিন্তা করি, যে এই পুরো রিয়াকশনের জন্য আমার তাপ শক্তির পরিবর্তনটা কিভাবে আমরা হিসাব করি, বা এনথালপির পরিবর্তন কিভাবে হিসাব করি। যেমন পানি তৈরি হয়েছে, গঠন হয়েছে, তাহলে এটার জন্য একটা নির্দিষ্ট শক্তি আছে। আবার এই যে বিক্রিয়ক আছে, বিক্রিয়কের টোটালটাও তারও একটা শক্তি আছে বা এনথালপি আছে। যখন আমরা উৎপাদের এনথালপি থেকে বিক্রিয়কের এনথালপি মানে তাপ শক্তি বিয়োগ করি, তখন তাকে আমরা বলি এই পুরো বিক্রিয়ার জন্য তাপ শক্তির পরিবর্তন বা এনথালপির পরিবর্তন। এখন বিক্রিয়ার তো অনেকগুলো কাহিনী আছে, তাপ উৎপাদী বিক্রিয়া হতে পারে, তাপহারী বিক্রিয়া হতে পারে, সেখানে আমরা যাব না। আমাদের টার্গেট ছিল যে ব্যাখ্যা করছিলাম সেই গল্পটা, সেখান থেকে ঘুরে আসছি যে আমার কিভাবে দ্রবীভূত হচ্ছিল আয়নিক যৌগ, সেটা আমরা ল্যাটিস এনথালপির কথা একটুখানি বলার চেষ্টা করছিলাম। তো আমরা বুঝতেই পারছি যে সোডিয়াম ক্লোরাইড যে ল্যাটিস তৈরি করেছে, একসাথে তারা আছে স্থির তড়িৎ আকর্ষণ বলের মাধ্যমে, নিশ্চয় এখানে তার তাপ শক্তির পরিবর্তন মানে ল্যাটিস যে তৈরি করেছে, সেক্ষেত্রে অবশ্যই তার তাপ শক্তির একটা পরিবর্তন আছে। কারণ সোডিয়াম ক্লোরাইডের আমরা যদি 1 মোল সোডিয়াম ক্লোরাইড এরকমভাবে তৈরি করতে যাই, তাহলে তার তাপ শক্তির একটা পরিবর্তন ঘটবে, যেটা আমরা বলেছিলাম যে কোনো সিস্টেমে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রেই আমার তাপ শক্তির পরিবর্তনের একটা ব্যাপার রয়ে গেছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে ল্যাটিস এনথালপি আমরা বুঝলাম, তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা ল্যাটিস এনথালপি আছে, ফাইন। আমি পানি যখন অ্যাড করতে যাব তখন কি ঘটনা ঘটবে, তখন এই পানির যে অণুগুলো আছে তখন আয়নগুলোকে টানবে, তো পানি তো যোজন হচ্ছে এখানে,
এই পানির যোজনের ফলে কারোর সাথে কে জোড়া লাগুক বা কোনো কিছু ভেঙে যাক, প্রত্যেকটা ক্ষেত্রে তাপ শক্তির পরিবর্তন হতে বাধ্য। কোথাও হয়তো তাপ শক্তি তৈরি হবে, কোথাও আমার লাগবে। এক্ষেত্রে পানির অণু যখন আসে এর সাথে জোড়া লাগছে আয়নগুলোর সাথে, তখন কি হয়? পানির যোজন হয়। পানির যোজন মানে হলো ইংলিশে বলে হাইড্রেশন, এবং সেখানে একটা তাপ শক্তির উৎপন্ন হচ্ছে, মানে হাইড্রেশন এনথালপি। আমার কোয়েশ্চেন হলো এবার আরো সিম্পলি এক লাইনে বলি এবার, এই আমার সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আছে ল্যাটিস এনথালপি। পানি যখন যোজন করতেছি তখন আয়নগুলোকে টেনে নিয়ে যাচ্ছে, তখন পানির যোজন এনথালপি তৈরি হচ্ছে, মানে হাইড্রেশন এনথালপি তৈরি হচ্ছে। আমার কোয়েশ্চেন, কোন এনথালপির মান বেশি হলে এই সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হবে? কোনটার মান বেশি হলে? হাইড্রেশন এনথালপি মানে জলটা যে যোজন হচ্ছে, যোজন হওয়ার ফলে যে আয়নকে আয়নের সাথে যুক্ত হয়ে যাচ্ছে সেই শক্তি এনথালপির মান, নাকি এই ল্যাটিস এনথালপি মানে নিজেরা যে শক্তি নিয়ে নিজেদের মধ্যেই ছিল সেই শক্তির মান? নিশ্চয় আমরা বুঝতে পারছি যে হাইড্রেশন এনথালপি মানে হচ্ছে জল যোজন, জল যোগ করার ফলে আমার আয়নগুলোর সাথে আয়নকে যখন টেনে নিয়ে যাচ্ছে, যুক্ত হচ্ছে, তখন যে এনথালপির মানটা হচ্ছে ওটাকে আমরা বলছি হাইড্রেশন এনথালপি বা জলযোজন এনথালপি। ওটার মান অবশ্যই গ্রেটার দ্যান হতে হবে। হাইড্রেশন এনথালপি ইজ গ্রেটার দ্যান ল্যাটিস এনথালপি। কার ল্যাটিস এনথালপি? এটা হচ্ছে আমার সোডিয়াম ক্লোরাইড। তখনই আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়। এবং আমরা এটাকে অন্যভাবে জাস্ট একটা লাইনও বলতে পারি সেক্ষেত্রে, যে ডেল্টা এইচ সলিউশন লেখার মানে হচ্ছে এই পুরা দ্রবণের যে আমার এনথালপির পরিবর্তন, তাপ শক্তির পরিবর্তন, সেটা হচ্ছে আমার এই হাইড্রেশন এনথালপি থেকে ল্যাটিস এনথালপি যদি আমরা বিয়োগ করে দেই, তাহলে আমরা এই পুরো সিস্টেমের জন্য এই দ্রবণের তাপ শক্তির পরিবর্তনের মানটাও পেয়ে যাই। এটা এখন মনে না রাখলে কোনো সমস্যা নাই। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, হাইড্রেশন এনথালপির মান যদি বেশি হয় ল্যাটিস এনথালপির চাইতে, তাহলে ওভারঅল যদি বলি যে এই দ্রবণের এনথালপির মান, এক্ষেত্রে কি হবে? নিশ্চয়, যেহেতু এটা বড়, তার মানে এটা পজিটিভ ভ্যালু পাওয়া যাবে। এই পুরো জায়গা থেকে এক লাইনে একটা কথাই মনে রাখার বিষয়, বাকি সব ভুলে গেলেও, যে আমার আয়নিক যৌগের ক্ষেত্রে হাইড্রেশন এনথালপির মান যখন আমরা পানি যোগ করব, পানি যখন যোগ করব তখন হাইড্রেশন এনথালপির মানটা এই আয়নিক যৌগের ল্যাটিস এনথালপির চাইতে যদি বেশি হয়, তবে আয়নিক যৌগগুলো পানিতে দ্রবীভূত হবে। আমরা অনেক কথা বলে ফেললাম এবং এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবে এবং পরবর্তীতে আমরা আরো অনেক কিছু জানার চেষ্টা করব, সে অপেক্ষায় থাকো তোমরা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।